কৃষিকাজ থেকে শুরু করব। ভারতের যে সমস্ত মডার্ন এগ্রিকালচার সিস্টেম রয়েছে, কোথায় কি উৎপাদন হচ্ছে ইত্যাদি বিষয়গুলো আমরা ডিটেলে আলোচনা করব। তো কৃষির দুটো টাইপ আমরা আগে আলোচনা করেছি, যে বাণিজ্যিক কৃষি, জীবিকা সত্তাভিত্তিক কৃষি, এই দুটো পোর্শন রয়েছে। একটা উদ্দেশ্যটা গুরুত্বপূর্ণ, যে বাণিজ্যের কারণে উৎপাদন করা হচ্ছে নাকি নিজের ফসল নিজের চাহিদা মেটানোর জন্য উৎপাদন করা হচ্ছে ইত্যাদি। তো আমরা বিভিন্ন ধরনের বিপ্লবগুলো আলোচনা করেছি সেখানে। তো আজকে আমরা সরাসরি যে কৃষিজ ফসলগুলো আছে সেই ফসলগুলো ছোট ছোট যে পার্ট, আমরা একেবারেই এই জায়গাগুলো খুব বেশি ডেপথে যাওয়ার প্রয়োজন নেই। সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলোকেই আমাদের কিন্তু ছুঁয়ে যেতে হবে। তো ধান, প্রথম হচ্ছে ধান। ধানের যে মূল বৈশিষ্ট্য, প্রচুর বৃষ্টিপাত হতে হয়, আমরা জানি প্রচুর তাপমাত্রা, বৃষ্টিপাত, জল দাঁড়িয়ে থাকার প্রয়োজন হয়। এবং আউশ, আমন, বোরো তিনটে টাইপের ধান রয়েছে। আউশ ধানটা গ্রীষ্মকালে বা জায়েদ শস্য হিসেবে আমরা বলতে পারি। আমন ধান যেটা বর্ষাকালে হয়, যেটা খরিফ শস্য। বোরো ধান যেটা শীতকালে হয়, যেটা রবি শস্য। তো এইগুলো রয়েছে। প্রচুর জল, প্রচুর বৃষ্টিপাত, 150 থেকে 200 অ্যাটলিস্ট সেন্টিমিটার বৃষ্টিপাত প্রয়োজন হয়। উষ্ণতা 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস প্রয়োজন হয়, এবং প্রচুর শ্রম নির্ভর একটা উৎপাদন। এবার ধানের যদি বিশ্বের উৎপাদন আমরা দেখি, সেটা সবচেয়ে বেশি ধান উৎপাদন কোথায় হয়? চীন। চীনে ধান উৎপাদন সবচেয়ে বেশি হয়। 2 নম্বরে রয়েছে ভারত। চীন প্রায় সারা বিশ্বের 21-22% ধান উৎপাদন করে, ভারত 17-18%। তো এখান থেকে আমরা যেসব পয়েন্টগুলো একটু হাইলাইট করে নিতে হবে, যেমন হচ্ছে চীনের যে ধানের গোলা, সেটা কোন জায়গাকে বলা হয়? চীনের স্যার হুনান প্রদেশ। হুনান প্রদেশ চীনের মূলত পূর্ব অংশতে, দক্ষিণ পূর্ব অংশতে ধান চাষটা সবচেয়ে বেশি হয়। আচ্ছা, এখানে প্রত্যেকটারই গবেষণাগারগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আন্তর্জাতিক ধান গবেষণাগার কোথায় রয়েছে? ফিলিপাইন্সের ম্যানিলা। ম্যানিলা। আর ভারতে? কটক, উড়িষ্যার। উড়িষ্যার কটক। এছাড়া দিল্লির পুসাতে আছে। ইভেন পশ্চিমবঙ্গের চুঁচুড়াতেও কিন্তু ধান গবেষণাগার রয়েছে। তো এটা ইম্পর্ট্যান্ট। ভারতের ক্ষেত্রে, ভারতে ধান চাষ সবথেকে বেশি পশ্চিমবঙ্গে হয়। ভারতের প্রধান কৃষিজ ফসল, এবং পূর্ব বর্ধমানকে পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার বলা হয়। কখনো পশ্চিমবঙ্গ, কখনো উত্তরপ্রদেশ প্রথম স্থানে থাকে উৎপাদনের দিক থেকে, আর হেক্টর প্রতি উৎপাদন পাঞ্জাব হচ্ছে প্রথম। তো এগুলো বেসিক বিষয়, আপনারা এগুলো কম বেশি জানেন, এটা নিয়ে আমি খুব বেশি বলছি না। এরপর গমে চলে যাব। গম হচ্ছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ খাদ্যশস্য। গমের জন্য কিছুটা শুকনো নাতিশীতোষ্ণ আবহাওয়া, উপক্রান্তীয় জলবায়ু প্রয়োজন হয়। তবে এখানে জল দাঁড়ানোর প্রয়োজন নেই। 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাত এখানে যথেষ্ট, খুব বেশি বৃষ্টির প্রয়োজন নেই। এবং তাপমাত্রাও কিন্তু 14-15 থেকে ম্যাক্সিমাম 20 ডিগ্রি সেলসিয়াস যথেষ্ট। তবে বরফমুক্ত দিবস প্রয়োজন হয় 100 থেকে 110টা। তো বেসিক জিনিস এগুলো তা গমের ক্ষেত্রে। আর গমের যে উৎপাদন,
গমের উৎপাদনেও কিন্তু আমরা দেখব চীন প্রথম স্থানে রয়েছে, চীন প্রথম স্থানে রয়েছে, তারপর রয়েছে ভারত, ভারত দ্বিতীয় স্থান সারা বিশ্বের উৎপাদনের ক্ষেত্রে, এবং তারপর রাশিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্র এইসব দেশ রয়েছে। তো ধানের ক্ষেত্রে যেমন আমরা ভারতের পূর্ব ভারত এবং দক্ষিণ ভারত এই জায়গাতে ধানের উৎপাদনটা হয়, গমের ক্ষেত্রে কিন্তু আমরা দেখব ভারতে পশ্চিম ভারত, উত্তর ভারত এবং উত্তর পশ্চিম ভারত এই জায়গাতে গমের উৎপাদনটা বেশি হয়। উত্তর এবং উত্তর পশ্চিম ভারতকে ভারতের শস্যের গোলা, গ্র্যানারি অফ ইন্ডিয়া বলা হয়। তো উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পাঞ্জাব এইসব রাজ্যগুলোতে উৎপাদন হয়, এবং পাঞ্জাবে এখানেও কিন্তু হেক্টর প্রতি উৎপাদন পাঞ্জাবেই সব থেকে বেশি। গমের যে আন্তর্জাতিক গবেষণাগার সেটা কোথায় রয়েছে? স্যার মেক্সিকো সিটিতে। মেক্সিকো সিটি, যেখানে ওই সবুজ বিপ্লবের সূত্রপাত হয়েছিল, তো সেই মেক্সিকো সিটিতে গম গবেষণাগার রয়েছে আন্তর্জাতিক। আর ভারতের কোথায় রয়েছে গম গবেষণাগার? পুসা, দিল্লির পুসাতে। আর উচ্চ ফলনশীল বীজের কথা আমি এর আগে আলোচনা করেছি, আমি সেগুলো আর এখানে দ্বিতীয়বার বলছি না। তো আমেরিকা যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চল, এখানেও কিন্তু যথেষ্ট পরিমাণে গম উৎপাদিত হয়। তো এইগুলোর খাদ্যশস্যর মধ্যে এই দুটো গুরুত্বপূর্ণ। এরপরে আমরা চলে যাব মিলেট। মিলেট জাতীয় যে খাদ্যশস্য, মিলেট কাকে বলে? স্যার জোয়ার বাজরার আগেই কি এক কথা মিলেট বলে? হ্যাঁ, জোয়ার, বাজরা, রাগি, একে বলা হচ্ছে মিলেট। তো জোয়ার হচ্ছে প্রধান মিলেট জাতীয় খাদ্যশস্য। তো সবচেয়ে বেশি মিলেট জাতীয়র মধ্যে জোয়ারটাই সবচেয়ে বেশি উৎপাদিত হয়, প্রধান এটা। এবং সারা বিশ্বের কথা যদি আমরা দেখি, সেখানে দেখব ভারতে কিন্তু সবথেকে বেশি মিলেট জাতীয় খাদ্যশস্য উৎপাদন করে সব দেশগুলোর মধ্যে, সবচেয়ে বেশি ভারতে, এবং তারপর রয়েছে চীন। এবার মিলেটের যে গবেষণাগার রয়েছে, মিলেট গবেষণাগার ভারতের কোথায় রয়েছে? স্যার হায়দ্রাবাদ। না, যোধপুর। যোধপুর সেন্ট্রাল এরিড জোন রিসার্চ ইনস্টিটিউট, সেন্ট্রাল এরিড জোন রিসার্চ ইনস্টিটিউট, যেটা রয়েছে যোধপুর, রাজস্থানে। তো জোয়ার, বাজরা এবং রাগি এই তিনটেই হচ্ছে শুকনো শুষ্ক অঞ্চলের ফসল, যথেষ্ট পরিমাণে তাপমাত্রা এবং খুব স্বল্প পরিমাণ বৃষ্টিপাত বা জলসেচে এটা কিন্তু হয়ে যায়। এবং তবে এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে খাদ্যগুণ রয়েছে, প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন, খনিজ বিভিন্ন পাওয়া যায়। কারণ এখানকার যে মাটি, বৃষ্টিপাত কম হওয়ার কারণে মাটির ওপরই খনিজ পদার্থগুলো থেকে যায়, তো সেটা শোষিত হয় সেখান থেকে, এবং প্রচুর পরিমাণে পুষ্টিকর উপাদান থাকে। যদিও খুব নিম্নমানের এগুলো সাধারণত পশু খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, কোথাও খাদ্যশস্য হিসেবে এটাকে ব্যবহার করা হয়। আচ্ছা, এরপর আমরা কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল ক্রপে চলে যাব। কফি। কফি নামটা এসেছে কাফা থেকে। কাফা হচ্ছে ইথিওপিয়ার একটা উচ্চভূমি রয়েছে কাফা, সেখান থেকে এই নামটা এসেছে কফি। এবার কফির কিছু টাইপ হয়, একটা হচ্ছে আরাবিক কফি, আরবীয় কফি, রোবাস্টা কফি, লাইবেরীয় কফি, জামাইকীয় কফি। তো অ্যারাবিক কফি যেটা সবথেকে উৎকৃষ্ট মানের কফি, এটা চাষ সবথেকে বেশি ব্রাজিলে হয়।
এছাড়া দ্বিতীয় নম্বরে রয়েছে রোবাস্টা, খুব একটা উৎকৃষ্ট নয়, মধ্যম প্রকৃতির। পশ্চিম আফ্রিকাতে বেশি চাষ হয়। লাইবেরীয় কফি, এটাও আফ্রিকাতে মূলত চাষ হয়। আর হচ্ছে জামাইকীয়, ওয়েস্ট ইন্ডিজ, জামাইকা মানে ওয়েস্ট ইন্ডিজের এই অংশে উৎপাদিত হয় এটা। তো কফি উৎপাদনের ক্ষেত্রে উষ্ণ এবং আর্দ্র ক্রান্তীয় জলবায়ু প্রয়োজন হয়, যথেষ্ট উষ্ণতা প্রয়োজন হয়, উষ্ণতার প্রসার প্রয়োজন হয়, প্রচুর বৃষ্টিপাত, 100 থেকে 250 সেন্টিমিটার বৃষ্টিপাত এখানে দরকার হয়। ছায়াদানকারী বৃক্ষ দরকার, যেটা চা চাষের ক্ষেত্রেও সেম। পটাশ, হিউমাস সমৃদ্ধ মাটি প্রয়োজন হয়। এটা যথেষ্ট শ্রম নির্ভর, কফি কিন্তু যথেষ্ট শ্রম নির্ভর। এবং ব্রাজিল উৎপাদক অঞ্চল, সবথেকে বেশি উৎপাদিত হয় ব্রাজিলে। পৃথিবীর কফি পাত্র বলা হয় ব্রাজিলকে। তারপর মধ্য আমেরিকা, আফ্রিকার যেসব কথা বলা হলো, এবং এশিয়া কিন্তু অনেক পরে রয়েছে। তো ভারত যদি আমরা দেখি, ভারতে কতটা কফি উৎপাদন হয়, সেটা কিন্তু অনেক পিছনে রয়েছে ভারত। তো ভারতে যে কফি উৎপাদন হয়, সবথেকে বেশি ভারতে রোবাস্টা টাইপের কফিটা উৎপাদন হয়। এটা ভারতে 1 নম্বরে রয়েছে। আর আরবীয় কফি, অ্যারাবিক কফি, যেটা সবচেয়ে উৎকৃষ্ট, সেটা ফলনটা কম হয়। এবং কফির সবথেকে বেশি উৎপাদন কোথায় হয়? কর্ণাটকে। কর্ণাটকেরও কোথায় হয়? স্যার চিকমাগালুর। চিকমাগালুর হচ্ছে কফির গবেষণা কেন্দ্র। চিকমাগালুর কফি গবেষণা কেন্দ্র, কিন্তু স্পেসিফিক আনসারটা হচ্ছে কোদাগু ডিস্ট্রিক্ট। কোদাগু ডিস্ট্রিক্ট সব থেকে বেশি কফি উৎপাদন করে। এই প্রশ্নটা 2016-র একটা প্রশ্ন, ঠিক আছে? এখানে কোনোটাই ফেলনা নয়, কোনো জায়গাতে কিছুটাই ইকোনমিক জিওগ্রাফি কিছু ইনফরমেশান আছে, পড়ে নিলে একটু হয়ে যাবে, এটা করবেন না। বিগত বছরে এই সব জায়গা থেকে এবং এই কনফিউজিং কোয়েশ্চেনগুলো এখান থেকে জিজ্ঞাসা করা হয়েছিল। কিছু আমাদের দেশের, মানে ইন্ডিয়ার প্রোডাকশান কোথায় কী হয় সেটার থেকে, আর কিছু বিদেশেরও ছিল প্রশ্ন। 9-10-এ এসেছিল এই কোশ্চেনটা। তো আপনারা যথেষ্ট সাবধানে বলতে যথেষ্ট গুরুত্ব দিয়ে, মানে এরকম নয় যে আমরা এই জায়গাগুলো খুব একটা গুরুত্ব দেব না। হ্যাঁ, কর্ণাটকের কোদাগু জেলা এটা সবচেয়ে বেশি উৎপাদিত হয়। এছাড়া চিকমাগালুর, কুর্গ, হাসান, এইসব জায়গা উৎপাদন হয়। কেরালা হচ্ছে দ্বিতীয়, এবং কেরালার মধ্যে ওয়েনাদ অঞ্চলে, কেরালাতে সবচেয়ে বেশি কফি উৎপাদিত হয়। এছাড়া তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, বেশ কিছু অঞ্চলে কফি উৎপাদিত হয়। তো ভারতে যে কফিটা উৎপাদিত হয়, বেশিটাই বিদেশে রপ্তানি করা হয়। ইতালি বা আরও কিছু বন্দর, নিউ ম্যাঙ্গালোর বন্দর দিয়ে, মানে নিউ ম্যাঙ্গালোর থেকে এতটাই বেশি কফি রপ্তানি হয়, যেটাকে কফি রপ্তানিকারী বন্দর বলা হয়, নিউ ম্যাঙ্গালোর। আর কফির যে গবেষণা কেন্দ্র, সেটা রয়েছে চিকমাগালুর। কফি গবেষণা কেন্দ্র রয়েছে চিকমাগালুর। আর কফি বোর্ড রয়েছে বেঙ্গালুরুতে। যেমন চায়ের ক্ষেত্রে টি বোর্ড রয়েছে কলকাতায়, সেরকম কফির যে কফি বোর্ড, সেটা রয়েছে বেঙ্গালুরুতে। আচ্ছা, এবার চা। তো চায়ের যে অনুকূল পরিবেশ, সেটা কফির মতোই। চা প্রথম চীনে শুরু হয় চা চাষ, তারপরে ভারতে অনেক পরে ব্রিটিশরা নিয়ে আসে। দার্জিলিং অঞ্চলে প্রথম শুরু হয় এটা। তো চায়ের যে মোট উৎপাদন, সেটা কিন্তু চীন আবার দেখব প্রথম স্থানে রয়েছে।
তারপরে ভারত, তারপরে অন্যান্য দেশ রয়েছে। এবার চায়ের বিভিন্ন প্রকৃতি হয়, কোথায় কোন ধরনের চা পাওয়া যায় সেটা একটু, বা তৈরি হয় সেটা একটু মনে রাখতে হবে। কালো চা, কালো চা যেটা নর্মাল আমাদের ভারতে বেশি ব্যবহার করা হয়, ভারত, শ্রীলঙ্কা, কেনিয়া এসব জায়গাতে। সবুজ চা, গ্রিন টি, চীন, জাপান, ইন্দোনেশিয়াতে এটা বেশি ব্যবহার করা হয়। স্টক চা, চাকে ভাতের মন্ড, মাখন, মশলা মিশিয়ে ইটের মতো আকৃতি চা তৈরি করা হয়। তিব্বত, চীন, উজবেকিস্তান, আজারবাইজান এইসব জায়গাতে, সেন্ট্রাল এশিয়ার বিভিন্ন জায়গাতে এই চাটাকে ব্যবহার করা হয়, স্টক চা। ওলং চা, ওলং এটা তাইওয়ান, তাইওয়ানে একটা সুগন্ধি চা তৈরি করা হয়, চা পাতাকে গেজিয়ে, সেটাকে বলা হয় ওলং চা। ইয়ারবা মাটা, ইয়ারবা মাটা এটা প্যারাগুয়ে, সেখানে এই ধরনের চাটা তৈরি করা হয়। প্যারাগুয়ে, উরুগুয়ে, ব্রাজিল, দক্ষিণ আমেরিকার এই দেশগুলোতে এটা উৎপন্ন হয়। শ্রীলঙ্কাতেও যথেষ্ট পরিমাণে চা উৎপাদিত হয় এবং শ্রীলঙ্কা প্রচুর চা কিন্তু রপ্তানি করে থাকে, যথেষ্ট পরিমাণে রপ্তানি করে থাকে। ভারতের ক্ষেত্রে স্যার ওলং চাটা বিশাল। কোথায় পাওয়া যায় বললেন? ওলং চা হচ্ছে তাইওয়ান, তাইওয়ান ওলং চা তাইওয়ানে সব থেকে বেশি উৎপাদিত হয়। ঠিক আছে, তো ভারতের ক্ষেত্রে, ভারতে আমরা জানি আসামে সব থেকে বেশি চা উৎপাদিত হয় এবং তারপরে দার্জিলিং রয়েছে, আরও কিছু পার্বত্য অঞ্চলে 1000-1500 মিটার উচ্চতাতে এটা উৎপাদিত হয়। আচ্ছা, এরপর চলে আসবো কার্পাস। কার্পাস 3 ধরনের হয়, একটা হচ্ছে দীর্ঘ আঁশযুক্ত তুলো, একটা মধ্যম আঁশযুক্ত, আর একটা স্বল্প আঁশযুক্ত তুলো। তো যেটা দীর্ঘ আঁশযুক্ত তুলো, যেটা খুব উৎকৃষ্ট মানের তুলো, সেটা হচ্ছে মিশরে সব থেকে বেশি উৎপাদিত হয়, নীলনদের অববাহিকাতে। কার্পাস বয়ন শিল্পটাও কিন্তু এই জন্য আমরা দেখব মিশরের প্রধান বৃহত্তম শিল্প কার্পাস বয়ন শিল্প। তো যদিও এটা খুব ঐতিহাসিক সময় থেকে চলে আসছে এরকম নয়, 1821 সাল নাগাদ প্রথমে শুরু হয় মিশরে কার্পাস উৎপাদন, তারপর এখানে কিন্তু খুব ব্যাপকভাবে উৎপাদনটা শুরু হয়। তো এই দীর্ঘ আঁশযুক্ত যে তুলো যেটা মিশরে তৈরি হচ্ছে, উৎপন্ন হচ্ছে, সেটা কিন্তু ভারতে রপ্তানিও করা হয়। তো পাকিস্তানেও কিন্তু যথেষ্ট পরিমাণে কার্পাস উৎপাদিত হয়, সিন্ধুর যে অববাহিকা অঞ্চল রয়েছে সেখানে দ্বিতীয় প্রধান কৃষিজ ফসল এটা। এখানেও দীর্ঘ আঁশ, মাঝারি এবং ক্ষুদ্র আঁশযুক্ত যে তুলো সেটা উৎপাদিত হয়। হোয়াইট গোল্ড বলা হয়। পাকিস্তানের অর্থনীতিতে এই কার্পাস যথেষ্ট গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রয়েছে। তো ভারতের যদি আমরা দেখি, ভারতে গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, কিছুটা দাক্ষিণাত্য মালভূমিতেই কার্পাস চাষটা মূলত সীমাবদ্ধ। তো গুজরাট মূলত প্রথম স্থান, কখনো মহারাষ্ট্র, কখনো গুজরাট প্রথম স্থানে থাকে কার্পাস। আখ, আখের গুরুত্ব রয়েছে প্রচুর আন্তর্জাতিক বাণিজ্যে। ব্রাজিল, ভারত, কলম্বিয়া, কিউবা এইসব জায়গাতে প্রচুর পরিমাণে আখ উৎপাদিত হয়। তো আখের সাথে
একটা গুরুত্বপূর্ণ টার্ম আসবে, সেটা হচ্ছে কি রেটুন প্রথা। রেটুন, এই রেটুন জিনিসটা কি? কোন কৃষি ক্ষেত্রে স্যার একাধিক ফসল তোলাকে বলা হয় রেশন কৃষি। স্যার রেটুন হচ্ছে আখটা কেটে নেওয়ার পরে তার গোড়ার কিছুটা অংশ থেকে যায়, পরবর্তী সময়ে ওই গোড়া থেকে আবার নতুন ভাবে আখটা ফলন করা হয়, এটাই হচ্ছে রেটুন। হ্যাঁ, তো ফসল কাটার পরে আখের যে মূল থেকে উপড়ে ফেলা হয় না, কাণ্ডটা কাটা হয়, কাণ্ডের কিছুটা অংশ রেখে দেওয়া হয়, সেই রেখে দেওয়া অংশটা থেকে আবার নতুন চারা বের হয়, এইটাকে বলে রেটুন। এবং এই প্রসেসে কৃষিকাজ করা, এই এই পদ্ধতিটাকে বলা হয় রেটুন প্রথা। যে সমস্ত কৃষিজ ফসল গাছের কাণ্ডটা কিছুটা অংশ রেখে দেয়া, সেখান থেকে আবার নতুন উদ্ভিদ জন্মায়, সেটাই হচ্ছে রেটুন প্রথা। তো এতে আখের ফলন বাড়ে, কম সময় লাগে, অর্থ কম ব্যয়িত হয়, কারণ অলরেডি উদ্ভিদটা বসানো আছে। তবে কিছু বছর অন্তর অন্তর এটার উৎপাদনটা কমে যায়, তখন আবার নতুন করে শুরু করতে হয়। তো যাই হোক, আখ সবচেয়ে বেশি উৎপাদিত হয় ব্রাজিলে, প্রচুর আখ উৎপাদিত হয় ব্রাজিল সবচেয়ে বেশি, তারপর ভারত, তারপর চীন। ব্রাজিলের প্রধান অর্থকারী ফসল কিন্তু আখ। তো আখের ক্ষেত্রে মাঝারি বৃষ্টিপাত প্রয়োজন হয়, খুব বেশি বৃষ্টি হলে আখের উৎকৃষ্টতা কমে যায়, আবার কম বৃষ্টি হলেও কিন্তু আখ ভালোভাবে হতে পারে না। যথেষ্ট উর্বর মাটি প্রয়োজন হয়। টেরারোসা মাটিতে, লাল মাটি টেরারোসা মাটিতে কিন্তু আখ চাষ ভালো হয়, যেটা কাস্ট অঞ্চল ব্রাজিলে, এই জন্যে এই জায়গাতে আখ চাষটা বেশি করে দেখতে পাওয়া যায়। এবং ভারতেও কিন্তু রেটিন প্রথা অনুসরণ করা হয়। ভারত প্রধান যে উৎপাদন হয় সেটা উত্তরপ্রদেশে হয়, আমরা জানি উত্তরপ্রদেশে আখ সবচেয়ে বেশি উৎপাদিত হয়, ভারতের আখের রাজ্য বলা হয়। এবং তারপরে মহারাষ্ট্র, কর্ণাটক, গুজরাট, এইসব জায়গাতে উৎপন্ন হয়। এবং আখের যে গবেষণাগার ভারতে, সেটা রয়েছে লখনৌতে। আর আন্তর্জাতিক আখ গবেষণাগার সেটা রয়েছে কিউবার কিবস শহরে। কিউবাতে আন্তর্জাতিক আখ গবেষণাগার রয়েছে, আর ভারতের রয়েছে লখনৌতে। এই দুটো মনে রাখবেন। আমাদের কৃষিক্ষেত্র থেকে এই গবেষণাগার বা এই ধরনের যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। আর লখনৌর কি দিলখুশা না শুধু লখনৌ? বুঝতে পারলাম না, কি বলছেন? আখের যে স্যার গবেষণাগার, এটা লখনৌ না স্যার লখনৌর দিলখুশা? লখনৌতে। তো এই ইনফরমেশানগুলো আমাদের একটু মনে রাখতে হবে। আচ্ছা, এরপর চলে আসবো পাট। তো পাট হচ্ছে সোনালী তন্তু, গোল্ডেন ফাইবার। দক্ষিণ পূর্ব এশিয়াতে এটা উৎপাদিত হয়, মূলত দক্ষিণ পূর্ব এশিয়াতেই হয়, সারা বিশ্বের মধ্যে দেখলে আমরা এটাই দেখতে পাবো। তো পাটের মধ্যে একটা হয় সাদা পাট, আর একটা হয় তোষা পাট। ভারতে বেশিরভাগ সাদা পাট উৎপাদিত হয়, এবং বাংলাদেশে তোষা পাট উৎপাদনটা সবথেকে বেশি হয়। তো পাটের উৎপাদনের জন্য প্রচুর বৃষ্টি প্রয়োজন হয়, 150, 200, 250 সেন্টিমিটার বৃষ্টি প্রয়োজন হয়, উষ্ণ আবহাওয়া দরকার হয়, আপেক্ষিক আর্দ্রতা যথেষ্ট পরিমাণে প্রয়োজন হয়, এবং আশপাশে জলাশয় থাকতে হয়, যেখানে পাটটাকে পচিয়ে তার তন্তুটাকে বের করার জন্য এটার প্রয়োজন হয়। তো বাংলাদেশে প্রচুর পাট উৎপাদন হয়, বাংলাদেশের ধানের পরেই পাট উৎপাদনটা সবচেয়ে বেশি। নারায়ণগঞ্জ পাটের একটা আলাদা ব্র্যান্ড রয়েছে, সেটা খুব গুরুত্বপূর্ণ। তো যথেষ্ট পরিমাণে পাট এখানে উৎপাদিত হয়। তো আন্তর্জাতিক যে পাট গবেষণা কেন্দ্র, সেটা কিন্তু রয়েছে ঢাকাতে, আন্তর্জাতিক পাট গবেষণা কেন্দ্র। আর ভারতের ক্ষেত্রে, ভারতে পাট উৎপাদন সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গেতেই হয়, এবং পশ্চিমবঙ্গেরও আমরা যদি স্পেসিফিক ধরি, তাহলে দক্ষিণবঙ্গেতে এর উৎপাদনটা সবথেকে বেশি পরিমাণে হয়।
তৈলবীজ, তৈলবীজের মধ্যে আমরা দেখব চীনাবাদাম খুব গুরুত্বপূর্ণ অয়েল সিডের মধ্যে। পৃথিবীর প্রধান বাদাম উৎপাদন দেশ যদি ধরা হয় তাহলে দেখব চীন সবচেয়ে বেশি, তারপরে রয়েছে ভারত, এবং ভারতেরও গুজরাটে সব থেকে বেশি চীনাবাদাম উৎপাদিত হয়, তারপর রাজস্থান, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, এইসব জায়গা। চীনাবাদামের যে গবেষণাগার সেটা রয়েছে জুনাগড়, গুজরাটে। তো এই সমস্ত ইনফরমেশান এখানে একদমই স্পেসিফিক ইনফরমেশান আমাদের জানতে হবে। আমি যে শর্ট নোটসটা দিয়েছি ওর মধ্যে এইগুলো শর্ট করা আছে, আপনারা এগুলো সবই পেয়ে যাবেন। ইকোনমিক জিওগ্রাফি পুরোটাই শর্ট ফর্মে পড়াটাই বেটার, কারণ এখানে অনেক যে ডিটেল অনেক কিছু করতে হবে এরকম নয়। যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট পোর্শন, কিছু ম্যাপ স্টাডির মাধ্যমে, ম্যাপ স্টাডিটা করবেন অবশ্যই ইকোনমিক জিওগ্রাফিতে, কোথায় কি পাওয়া যায় ম্যাপ স্টাডি করাটা দরকার আছে। এই গবেষণাগার কোথায় রয়েছে, সবচেয়ে বেশি কোনটা উৎপাদিত হয়, ওয়ার্ল্ডের মধ্যেও প্রথম কে, দ্বিতীয় কে, এবং আমাদের রাজ্যের ক্ষেত্রেও, ভারতের ক্ষেত্রেও প্রথম কে, দ্বিতীয় কে, স্পেসিফিক জায়গা কোনগুলো, প্রয়োজন হলে ম্যাপের মাধ্যমে এগুলো কিন্তু করতে হবে। আর আমাদের শিল্পের ক্ষেত্রে বেশ কিছু অংশ ভালো করে পড়তে হবে, জানতে হবে, কিছু টার্ম আছে সেগুলো জানতে হবে। গতকাল আমরা ইন্ডাস্ট্রিয়াল লোকেশন থিওরি করেছি, আজকে বাকি আর অন্যান্য জিনিসগুলো একটু আলোচনা করব। একটা হচ্ছে পেন্ডুলাম প্রিন্সিপাল বা দোলক নীতি, জিনিসটা কি? আর দুটি পরিবহন সংস্থার মধ্যে যখন পরিবহন ব্যয় সমান ভাগে ভাগ হয়ে যায়। এটা এক্সাম্পল দিন। আমেরিকা যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলের কয়লা আর হ্রদ অঞ্চলের লোহাকারি ও অ্যাপালেশিয়ানের কয়লা, স্যার দুটো ভাগ হয়ে যাচ্ছে যাতায়াতের ক্ষেত্রে। হ্যাঁ, মানে অনেকটা দূরত্বে পরিবহনের সময়। একই পরিবহন ব্যয়ে হ্যাঁ, যখন দুটো কাজ করে নেওয়া হয়, যেমন ঠিক। যদি কোনো একটা জায়গা থেকে কয়লা রপ্তানি করা হলো এবং সেখান থেকে ফিরতি পথে একটু লোহাও আমদানি করে নেওয়া হলো, সেটাই হচ্ছে পরিবহনের দোলক। হ্যাঁ, তো এইভাবে পরিবহন যে ব্যয় সেটাকে হ্রাস করা হয়, কারণ কোনো সময়তেই সেই যে ফাঁকা আসার যে ব্যাপারটা সেটা কিন্তু থাকে না, পরিবহনটা কিন্তু করে নেওয়া হয় দু জায়গাতেই। তো পেন্ডুলামের মতো, পেন্ডুলাম যেমন একবার এদিকে একবার ওদিকে যায়, এখানে পরিবহনের ক্ষেত্রেও কিন্তু এই নীতিটা যখন অনুসরণ করা হয় তখন তাকে বলা হচ্ছে দোলক নীতি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, গতকাল যখন আমাদের একটু নেটওয়ার্ক প্রবলেমটা হয়েছিল তখন আপনারা ওই জিনিসটা দেখে নিয়েছেন তো শেষের দিকে, ক্রিটিক্যাল আইসোটোপেনের যে ব্যাপারটা ছিল। স্যার তারপর থেকে একটা স্যার বুঝিয়ে দিন স্যার আপনি। ক্রিটিক্যাল আইসোটোপেনটা কিন্তু ওই রেকর্ডেড পোর্শনে রয়েছে, তখন নেটওয়ার্কটা হঠাৎ চলে গিয়েছিল মাঝে, শেষের দিকেই চলে গিয়েছিল, আর হয়তো 3-4 মিনিট মতো বলেছি। তো সেখানে আপনারা এটা একটু দেখে নেবেন। ক্রিটিক্যাল আইসোটোপেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ওয়েবারের তত্ত্বে যতগুলো টার্ম আছে প্রত্যেকটা টার্মই খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, অগাস্ট ল্যাসের থিওরিটা সেটা আমরা একটু ছোট করে দেখে নেব। এটা খুব সিম্পল, ওয়েবারের মতো অনেকগুলো পার্ট নেই। তো অগাস্ট লস, উনি 1940 নাগাদ, 1909-এ ওয়েবার তার থিওরি দিয়েছিলেন, প্রথম ইন্ডাস্ট্রিয়াল লোকেশন থিওরি। আর এটাতে ওনার যে তত্ত্বটা সেটার নাম হচ্ছে মার্কেট এরিয়া বা প্রফিট ম্যাক্সিমাইজেশন থিওরি। প্রফিট ম্যাক্সিমাইজেশন থিওরি
তো উনি ডাই রুমেলিচ ওরডাং ডের উইটসক্রাফট নামক একটা জার্মান গ্রন্থে তিনি এই তত্ত্বটা প্রথম বলেছেন। পরবর্তীকালে সেটা ইংরেজিতে অনুবাদ হওয়ার পর সারা বিশ্বে সেটা সমাদৃত হয়। তো এখানে তিনি বেশ কিছু বিষয়ের কথা বলেছেন, যে শিল্পে একটা এলাকা থাকবে একটা মুনাফা সর্বাধিকরণের জন্য, এটা প্রফিট ম্যাক্সিমাইজেশন থিওরি, অর্থাৎ যেখানে কোথায় মুনাফাটা সবচেয়ে বেশি হবে, ওটা ছিল লিস্ট কস্ট থিওরি, কোথায় খরচ কম হবে, আর এটা হচ্ছে কোথায় প্রফিট বেশি হবে। ঠিক আছে, সেইটা নিয়ে বলা হচ্ছে। তো কিছু অনুমান বলেছেন যে শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সব জায়গাতেই বণ্টিত রয়েছে সুষমভাবে। শিল্প গড়ে ওঠার স্থানটিতে জনগণের চাহিদা রয়েছে, কারিগরি দক্ষতা, যোগ্যতা এগুলো সব প্রায় সমান। জনসংখ্যার ভৌগোলিক বন্টনটাও সুষম। বসবাসকারী জনগণ, তাদের অর্থনৈতিক অবস্থা প্রায় সমান। অঞ্চলটা কৃষিকাজে স্বনির্ভর। এরকম কিছু অনুমান রয়েছে। তার তত্ত্বটাতে কি বলা হচ্ছে, যে শিল্প যেখানে গড়ে ওঠে সেখানে বাজারের যে এলাকা, শিল্পপণ্যের যে চাহিদা এবং লাভ, সেটা কিন্তু সবচেয়ে যেখানে বেশি হয় সেই জায়গাতে গড়ে ওঠে। চাহিদা বেশি থাকা মানেই সেখানে মানুষ সেটা কিনবে, তো সেখানে লাভটাও বেশি হবে। যে শিল্পের ক্ষেত্রে পণ্যের যে সরবরাহের মূল্য, বিভিন্ন জায়গাতে নিয়ে যাওয়ার যে খরচ, সেটা যত কম হয় সেখানকার বাজারটা তত বেশি হয়। প্রথমে শিল্পের বাজার থাকে বৃত্তাকার, পরে সেটা হয়ে যায় ষড়ভুজ আকারে। বাজারের যে ক্ষেত্রফল, বাজারের যে আকৃতি, সেটা ধীরে ধীরে পরিবর্তিত হয়ে যায়। তো তিনি একটা চিত্র অঙ্কন করেছিলেন এইভাবে। এদিকে উনি চাহিদা মাপছেন, আর এখানে চাহিদা রেখা, এবং এখানে মাপছেন দাম। এদিকে মাপছেন দাম, এদিকে মাপছেন চাহিদা। তো এইখানে চাহিদাটা সব থেকে বেশি, কেন্দ্র অঞ্চলে এই জায়গাটাতে চাহিদা সব থেকে বেশি, এবং এখানে দেখা যাবে দামটাও কিন্তু কম। যত দূরবর্তী অঞ্চলে যাব আমরা, তত দামটা বাড়ছে এবং চাহিদাটাও কিন্তু কমছে। দাম বাড়ার সাথে সাথে চাহিদা কমছে, এটা সাধারণ নিয়ম। দাম বাড়লে চাহিদা কমে যাবে, দাম কমলে চাহিদা বাড়বে। তো এবার বাজারটা কিন্তু এইভাবে বিস্তৃত হবে। যতদূর পর্যন্ত চাহিদা আছে ততদূর পর্যন্ত বাজার এই কেন্দ্রাকারে, বৃত্তাকারে, এই যে অংশটা, এটা বৃত্তের একটা আমরা ব্যাসার্ধ ধরতে পারি, এটা গোলাকারে বিস্তৃত থাকবে। তো এইভাবে উনি একটা বাজারের অংশকে ব্যাখ্যা করেছেন, যে প্রথম অবস্থায় একটা উৎপাদন কেন্দ্র থাকবে, এবং সেই উৎপাদন কেন্দ্র থেকে পণ্য বাজারে যোগান আসে, সেইখান থেকে বাজারে পণ্যটা আসে। এবং শিল্পকেন্দ্রের কাছে, অর্থাৎ একদম সেন্টার পয়েন্টে, এই জায়গাটাতে শিল্পকেন্দ্র। যেহেতু এখানে শিল্পকেন্দ্র, সেই জন্য এখানে দাম সব থেকে কম, লোয়েস্ট এখানে প্রাইস। তার কারণ দামটা এদিকে বাড়ছে, ডান দিকে এগুলোই দাম বাড়ছে, এখানে দামটা সবচেয়ে কম। এবং দামটা কম বলেই এখানে চাহিদাটা, মাত্রাটা অনেক বেশি। স্বাভাবিক, দাম কম থাকলে লোক সেটা কিনতে চাইবে, চাহিদা বেশি থাকবে। এবং যত দূরত্ব বাড়ছে তত পরিবহন ব্যয়টাও কিন্তু আস্তে আস্তে এখানে বাড়ছে। পরিবহন ব্যয় বাড়ছে বলে দামটাও কিন্তু এখানে বাড়ছে, কারণ উৎপাদন ক্ষেত্র থেকে যত পণ্যটাকে বাইরের দিকে নিয়ে যাওয়া হবে তত বেশি দাম সেখানে বাড়বে, স্বাভাবিক। এবং দাম বাড়ার কারণেই চাহিদাটা কমে যাচ্ছে, সাধারণ বিষয়। তার ফলে শিল্পকেন্দ্র থেকে এই চাহিদা রেখাটা যে বিন্দুতে ভূমির সাথে মিলিত হচ্ছে, অর্থাৎ এখানে চাহিদা রেখাটা এখানে এসে ভূমির সাথে মিলে যাচ্ছে, দামের এই জায়গাটাতে মিলে যাচ্ছে ভূমিতে, এই পর্যন্ত হচ্ছে একটা ব্যাসার্ধ। এবং এই ব্যাসার্ধ শেষ হচ্ছে এইখানে। এইটাকে যদি আমরা বৃত্তাকারে ঘুরিয়ে দিই, তাহলে আমরা বাজারের টোটাল যে এলাকা সেটা পাবো, কতটা আকৃতিতে বাজার রয়েছে সেটা আমরা পাবো। তো
এটা একটা ত্রিমাত্রিক চাহিদা শঙ্কু বলতে পারি আমরা, কারণ এদিকেও সেম, এদিকেও বাজারে যত দূরবর্তী স্থানে যাব দাম বাড়বে, তাহলে এরকম ধরনের একটা ত্রিমাত্রিক শঙ্কু আকৃতির এরকম ধরনের টুপির মতো একটা এলাকা আমরা পাবো। একটা টুপি যদি এরকম হয় ত্রিমাত্রিক এরকম ধরনের বাজার এলাকাটা হয়, অর্থাৎ এর বেসটা গোলাকৃতি, তাহলে বাজারের আকৃতিটা গোল হলো। এটা হচ্ছে প্রথম পর্যায়ের অবস্থান, এটা ফার্স্ট স্টেজে এই ধরনের বিষয়টা দেখতে পাওয়া যায়। এভাবেই শিল্পকেন্দ্রটা এবং তার বাজারটা প্রথম অবস্থায় গড়ে ওঠে। দ্বিতীয় পর্যায়ে কি হচ্ছে না, প্রাথমিক যে শিল্পকেন্দ্র সেটা ন্যূনতম মূল্যে বাজারের সব জায়গাতেই একই দামে পণ্য যোগান দেওয়া কিন্তু তার পক্ষে সম্ভব হয় না। সব জায়গাতে একই দামে, কারণ যত দূরে যাচ্ছে তত বেশি দামটা বাড়ছে পরিবহন ব্যয় বাড়ার জন্য। তার ফলে দ্বিতীয় অবস্থায় বাজার দখলের প্রতিযোগিতায় একাধিক শিল্প সংস্থা তৈরি হচ্ছে। বাজার দখল করতে হবে। দ্বিতীয় পর্যায়ে যেই একটা শিল্পকেন্দ্র দূরবর্তী স্থানে যোগান দিতে পারছে না, কারণ তার দামটা অনেক বেড়ে যাচ্ছে, তখনই সেখানে কি হবে, সেখানে আর একটা দেখা যাবে শিল্পকেন্দ্র স্থাপিত হয়ে গেছে। একাধিক শিল্প সংস্থা তখন তৈরি হবে, আর আগের শিল্প সংস্থার বাজার কিন্তু তখন সংকুচিত হয়ে যাবে। প্রত্যেকটা শিল্প সংস্থা তাদের নতুন নতুন বাজার কিন্তু তৈরি করে ফেলবে। তাহলে এরকম একটা এরিয়াতে একটা কেন্দ্র, তার পাশে এরকম দেখা যাবে আর একটা কেন্দ্র আছে, এদিকে একটা কেন্দ্র হলে এরকম জায়গাটা এরকম হয়ে যাবে, এই জায়গাটা একটু সংকুচিত হবে, এই জায়গাটা এদিকে সরে যাবে খানিকটা। তো এরকমভাবে একটা কেন্দ্র এখানে নেই, তাহলে এখানে আরেকটা কেন্দ্র তৈরি হয়ে যাবে, এখানে আরেকটা কেন্দ্র তৈরি হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু দেখা যাবে ধীরে ধীরে হচ্ছে। আগের যে বাজার এলাকা সেটা সংকুচিত হয়ে যাবে, নতুন আরেকজন শিল্প স্থাপন করলেই কিন্তু তার এলাকাটা সংকুচিত হয়ে যাবে। এবার একটার গায়ে একটা মিশছে মানেই এইটা কিন্তু এই যে একটা বৃত্তাকার এলাকা, তার পাশে আর একটা বৃত্তাকার এলাকা মিশে এই যে প্রান্তভাগের অংশ সেটা কিন্তু বৃত্তাকার থেকে সমতল হয়ে যাবে, অর্থাৎ জিনিসটা হয়ে যাবে এরকম টাইপের সমতল হয়ে যাবে। এই জায়গাটা বৃত্তাকার আর থাকবে না মিক্সিং হওয়ার কারণে। এটা হচ্ছে সেকেন্ড স্টেজের ঘটনা। প্রথমে ছিল একটা শিল্পকেন্দ্র, সেকেন্ড স্টেজে অনেক শিল্পকেন্দ্র স্থাপন হওয়ার কারণে বাজার এলাকার প্রান্তভাগটা চ্যাপ্টাকৃতি হয়ে যাচ্ছে। এরপর এটা হচ্ছে সেকেন্ড স্টেজ। এরপর আমরা থার্ড স্টেজে দেখব আরেকটা ঘটনা। থার্ড স্টেজে কি দেখব, সমস্ত বাজার অঞ্চল জুড়ে বিভিন্ন শিল্প সংস্থা তাদের নিজস্ব বাজারের যে ক্ষেত্রফল সেটা পাশের বাজারের সাথে ভাগ হয়ে গিয়ে একটা ষড়ভুজাকৃতি বাজার তৈরি হবে, অর্থাৎ এইটা একটা ব্যালেন্স অবস্থায় পৌঁছানোর চেষ্টা করছে। এখানে একটা বাজার, এখানে একটা বাজার, একটা ব্যালেন্স অবস্থায় পৌঁছানোর চেষ্টা করছে। এবং থার্ড স্টেজে গিয়ে আমরা দেখতে পাবো এই ব্যালেন্স অবস্থাটা কিভাবে আসছে না, ষড়ভুজের মতো আকৃতি হলে তবেই এই ব্যালেন্সটা আসা সম্ভব। তো এরকমভাবে আমরা দেখব বাজারগুলো পাশাপাশি অঞ্চলে স্থাপিত হয়েছে, প্রত্যেকটা ষড়ভুজের মতো একটা ষড়ভুজ এইভাবে তৈরি হচ্ছে, এবং বাজার সংস্থাগুলো এইভাবেই দেখব হচ্ছে। এখানে এটা শিল্পকেন্দ্র এবং তার বাজার এলাকা হচ্ছে এটা দেখা যাবে ষড়ভুজ আকৃতি। এবার উনার তত্ত্বটা বলা হচ্ছে কি, সর্বোচ্চ মুনাফা, প্রফিট ম্যাক্সিমাইজেশন থিওরি। তো বাজারের সাথে সর্বোচ্চ মুনাফার কি সম্পর্ক আছে? তো একক উৎপাদনকারী যে শিল্প, তার যে বৃত্তাকার অংশ, সেই পণ্যের সরবরাহের দাম সবচেয়ে কম যেখানে, সেখানে চাহিদা বেশি, বিক্রি বেশি, লাভ মুনাফা সব থেকে বেশি, ম্যাক্সিমাম সেখানে। প্রান্তের দিকে যত যাবে তত মুনাফা ক্রমশ হ্রাস পাবে, এটা আমরা প্রথমেই দেখেছি। এটা একটা সম্পর্ক রয়েছে অবশ্যই। যখন একাধিক উৎপাদক সংস্থা চলে আসছে তখন ষড়ভুজাকার যে বাজার কেন্দ্রগুলো হচ্ছে সেখানেই তারা ন্যূনতম
মূল্যে চাহিদা, বিক্রি, লাভ, মুনাফা সর্বোচ্চ হচ্ছে, প্রান্তের দিকে কিন্তু ক্রমশ কমছে। তো স্বাভাবিক নিয়মটা বজায় থাকছে, কারণ একই বিষয় এখানে, প্রফিট এখানেই সব থেকে বেশি, কারণ এখানে চাহিদা বেশি, এখানে বিক্রি বেশি হচ্ছে। যত দূরবর্তী স্থানে যাচ্ছে তত বিক্রির পরিমাণটা কিন্তু কমছে, মুনাফাও সেখানে কমছে, প্রফিটও সেখানে কমছে। আর বাজারের ওপর উৎপাদন ব্যয়ের কিছু প্রভাব রয়েছে। উৎপাদন ব্যয় কতটা হবে, দাম পরিবর্তন কতটা হবে, তার ওপর কিন্তু বাজারের এলাকাটা ডিপেন্ড করছে। যদি দাম বেড়ে যায় তাহলে কিন্তু বাজার এলাকা সংকুচিত হয়ে যাবে, কারণ দাম বাড়লেই চাহিদা কমে যাবে। দাম যদি বেড়ে যায়, চাহিদা কমে যাবে, তখন বাজার এলাকা ছোট হয়ে যাবে, তখন কিন্তু পাশের যে অংশ তারা কিন্তু বাজারটা দখল করে নেবে। কারণ এইখানের মানুষের কাছে যে দাম আসছে সেটা অনেক বেশি, সে তখন এই পার্শ্ববর্তী বাজারে ছুটে যাবে, তখন এর বাজার এলাকাটা কিন্তু এদিকে বেড়ে যাবে, এরটা কিন্তু এদিকে বেড়ে যাবে, এরকম ঘটনা কিন্তু ঘটতে থাকবে। তো এইটা হচ্ছে বিষয়। এরকমভাবেই কিন্তু প্রফিট ম্যাক্সিমাইজেশন থিওরির ব্যাপারটা ল্যাস তিনি বর্ণনা করেছেন 1940 নাগাদ। মার্কেট এরিয়া থিওরি বা প্রফিট ম্যাক্সিমাইজেশন থিওরি, তার এই তত্ত্ব থেকে এরকম বিষয়টা আসছে। ওকে, বোঝা যাচ্ছে ব্যাপারটা? হ্যালো স্যার থার্ড স্টেজটা আরেকবার বললে ভালো হয়। থার্ড স্টেজে এই যে সেকেন্ড স্টেজে আমরা দেখলাম যে পাশাপাশি অনেক শিল্প স্থাপিত হয়ে গেছে এবং তাদের প্রান্তভাগগুলো সমান হয়ে যাচ্ছে, পাশাপাশি এরকমভাবে সমান হয়ে যাচ্ছে, গোলাকৃতি থেকে সমান হয়ে যাচ্ছে, কারণ বাজারটা দখলীকৃত হয়ে যাচ্ছে, পার্শ্ববর্তী বাজার এই বাড়িয়ে দিচ্ছে, এটা বাড়িয়ে দিচ্ছে, এটা ঘটছে। তো তৃতীয় পর্যায়ে একেবারে পুরোপুরি ষড়ভুজের যে আকৃতি, সেটা আকৃতিটা নিয়ে নিচ্ছে তৃতীয় পর্যায়ে। তো বাজারের সাথে ম্যাক্সিমাম প্রফিটের কি সম্পর্ক রয়েছে? না, বাজারটা ততটাই বড় হবে, এই ষড়ভুজের আকৃতিটা ততটাই বড় হবে যতদূর পর্যন্ত তার প্রফিটটা থাকছে। কারণ একটা পর্যায়ের পরেই যখন দূরবর্তী স্থানে চলে যাচ্ছে, যেটা আমরা প্রথম এই অংশটাতে দেখলাম, সবচেয়ে দূরে এখানে দাম প্রচুর বেশি, দাম অনেক বেশি, তো সেখানে কিন্তু মানুষ খুব একটা কিনছেও না, কম চাহিদা, তো সেখানে গিয়ে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তারপরে সে আর প্রফিট, এরপরে আর প্রফিটে তো যেতেই পারবে না, তো এখানেই তার বাজারের এলাকাটা সেই জন্য শেষ হয়ে যাচ্ছে। তো যতদূর পর্যন্ত সে প্রফিট পাচ্ছে, যতদূর পর্যন্ত দাম একটা নিয়ন্ত্রিত জায়গাতে থাকছে, ততদূর পর্যন্তই বাজারের এলাকাটাও সীমাবদ্ধ হবে। আর উৎপাদন ব্যয় যদি বেড়ে যায় কোনো কারণে, উৎপাদন ব্যয় বাড়লে কী হবে, জিনিসের দামটা বেড়ে যাবে। তো এখানে দাম বাড়ার সাথে ডাইরেক্ট রিলেশন করা হয়েছে, দাম বাড়লেই চাহিদাটা কমে যাবে, তখন দেখা যাবে বাজারের এলাকাটাও কিন্তু ছোট হয়ে যাচ্ছে, কারণ সে তো আর বেশি দূরে দিতে পারবে না, এত দূর যেতেই পারবে না, কারণ সেখানে দামটা আকাশ ছোঁয়া হয়ে যায়, মানুষ সেখানে আর কিনবেই না, তো তাকে এইখানে সীমাবদ্ধ হয়ে যেতে হবে যদি জিনিসের দামটা বেড়ে যায়, কারণ চাহিদাও কমে যাচ্ছে, চাহিদা কমে যাওয়ার সাথে সাথে বাজারটাও কমে যাচ্ছে। তো একেবারেই চাহিদার সাথে এবং এই দামের সাথে রিলেট করে ব্যাপারটাকে বলা হয়েছে। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এটাই হচ্ছে লসের থিওরি, এবং তিনটে পর্যায়ে কোন কী ঘটনাটা ঘটছে সেটা মনে রাখবেন। প্রথমে হচ্ছে একটাই শিল্পকেন্দ্র ছিল, দ্বিতীয় পর্যায়ে অনেকগুলো শিল্পকেন্দ্র এলো, তাদের পার্শ্ববর্তী অঞ্চলটা বৃত্তাকার থেকে সরল রেখা হয়ে গেল, তারপরে ষড়ভুজাকৃতি হলো, এইরকমভাবে পরপর দেখতে পাওয়া যাচ্ছে হচ্ছে এগুলো। ওকে, আমাদের ওয়েবার আর ল্যাসের থিওরিটা করলেই যথেষ্ট, বাকিগুলো আমি আগের দিন যেটা বলেছি, কার কোনটা থিওরি ছিল সেটা আমাদের একটু জেনে রাখতে হবে। বাকি আমাদের সারা বিশ্বের যে শিল্পাঞ্চলগুলো আছে সেইগুলো জানতে হবে একটু। আর ভারতের ক্ষেত্রেও আমাদের ভারতের যে ইকোনমিক জিওগ্রাফি রয়েছে, সেই ইকোনমিক জিওগ্রাফিটা কিন্তু আমরা এখানেই কভার করে নেব। বা কৃষিক্ষেত্রেও সেম, যে কোন রাজ্য কোথায় উৎপাদন বেড়েছে, কোথায় গবেষণাগার আছে, এগুলো বেসিক জিনিস। তো এই একই সাথে বা আমরা যখন পরিবহন ইত্যাদি সব টার্সিয়ারি সেক্টরের বিষয়গুলো আলোচনা করব, তখনও কিন্তু ভারতেরটাও একসাথে আমরা করে নেব। তাহলে আমাদের একটা হিউজ সিলেবাসের একটা পোর্শন আমাদের কিন্তু এখান থেকে কভার হয়ে যাবে। আবার হিউম্যান জিওগ্রাফির ক্ষেত্রেও সেম, আমরা এখন জনসংখ্যা পড়ব, ওয়ার্ল্ডের পপুলেশন, তার ট্রেন্ড, সেটা
ইন্ডিয়ান জিওগ্রাফিটাও কিন্তু তার সাথে হয়ে যাবে। তো ইন্ডিয়ার যে ইকোনমিক পোর্শন, ইকোনমিক জিওগ্রাফির যে পোর্শন, সেটা আমরা কিন্তু এই ওয়ার্ল্ডের সাথে সাথে এইটা পুরোটাতেই কভার করে নেব। তাহলে এটা হয়ে যাবে আমাদের একসাথে পুরোটা। আর ইন্ডিয়ার ফিজিক্যালটা আমি অলরেডি করিয়েছি। ইন্ডিয়ার ফিজিক্যাল খুব ইম্পর্ট্যান্ট, এবং আমাদের ভূপ্রকৃতি বা নদ নদী থেকে কিন্তু প্রচুর প্রশ্ন থাকবে। সেই জায়গাগুলো আপনারা কিন্তু অবশ্যই রিভিশন করতে থাকবেন। ঠিক আছে, ওকে, তাহলে স্যার হ্যাঁ বলুন। স্যার ভনথুনেনের যে একটা ইয়ে ছিল, হ্যাঁ, ভনথুনের মডেলটা করাবো, ভনথুনের মডেল করাবো, ভনথুনের মডেল করাবো। শিল্পের ক্ষেত্রে এই দুটো যথেষ্ট। ওকে, ঠিক আছে, তাহলে আজকের সেশন কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।